নর্মালি আমাদের এটি জানা থাকে না। আমাদের জানা থাকে না দেখেই আমরা স্যাম্পল কালেকশন করে অন দ্য বেসিস অফ দিস স্যাম্পল আমরা ওই পপুলেশন সম্বন্ধে ইনফার করি। এটি হলো আমার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের যে মেইন পয়েন্ট। তো ওই সেন্সে যেহেতু পপুলেশন ভেরিয়েন্সের মানটা আমাদের জানাই থাকে না, তো এটাকে যদি বলি যে নোন, এই সিচুয়েশনটাকে আসলে বাস্তবসম্মত বলা যায় না। এটা হলো এক নম্বরে করলাম যখন সিগমা স্কয়ার নোন, আর দুই নম্বর হলো সিগমা স্কয়ার যখন আননোন। কখনো 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 আমাদের যে পপুলেশন, এই পপুলেশনটা হয় ডিপেন্ডেন্ট পপুলেশন। এই ডিপেন্ডেন্ট পপুলেশনের ক্ষেত্রে আমাদের যে সিঙ্গেল মিন টেস্ট, এটা হলো দুটো মিনের ডিফারেন্স নিয়ে যে টেস্টটা করি সেটাকে হচ্ছে মিন ডিফারেন্স, এইটার টেস্ট। এইটাও আমরা টি ডিস্ট্রিবিউশনের সাহায্যে করব। এই সিচুয়েশনটা কেমন হয়, যে টুইন বেবির আইকিউ, যে সমস্ত মা টুইন বেবি জন্ম দেয়, এই টুইন বেবির প্রথম বেবি আর দ্বিতীয় বেবি এদের আইকিউ কি সেম নাকি আলাদা, কিংবা ব্লাড টেস্টের রেজাল্ট কোনো একটা নির্দিষ্ট প্যারামিটারের ক্ষেত্রে একই রকম নাকি আলাদা, এই টেস্টটা করার ক্ষেত্রে আমরা তখন মিন ডিফারেন্স নিয়ে টেস্ট করি। আমাদের টেস্টের যে শর্তগুলোর মধ্যে অন্যতম হলো আমার যে অবজারভেশনস গুলো আছে সেগুলো আইআইডি হইতে হবে, আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড। এখন যখন টু ডিপেন্ডেন্ট পপুলেশনের কথা চলে আসে, তখন আমার এই অবজারভেশনস গুলো আর আইআইডি থাকে না। এইটাকে আইআইডি ট্রান্সফার করার জন্য দুটো যে রেজাল্ট, তার ডিফারেন্সটা কনসিডার করলে তখন সেটি আইডেন্টিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হয়। তখন আমরা এই যে টি টেস্টটা অ্যাপ্লাই করতে পারি সিঙ্গেল মিনের জন্য। এখন আমরা তিনটা সিচুয়েশন একটু দেখব। একটা এক্সাম্পল দেখো, এখানে বলা হচ্ছে যে একটা সার্টেন এজ গ্রুপের যে মিন ওয়েট সেটা হলো 85 পাউন্ডস, 85 পাউন্ডস। এখন কমপ্লেনটা এরকম, যে সমস্ত ছেলে মেয়ে, যে সমস্ত বাচ্চারা মিউনিসিপাল এরিয়াতে বেড়ে ওঠে, তাদের ওয়েট এই যে ওই একই এজ গ্রুপের যে ওয়েট তার থেকে কম, আন্ডার, মানে কিছুটা আন্ডার ওয়েট হয়ে থাকে। প্রথম তথ্য দিচ্ছে কি, একটা নির্দিষ্ট এজ গ্রুপের বাচ্চাদের ওয়েট হলো, বাচ্চাদের এভারেজ ওয়েট হলো 85 পাউন্ডস। আবার একই সাথে একটা কমপ্লেইন আছে যে ওই একই এজের বাচ্চা যারা নাকি শহরে বেড়ে উঠছে, তাদের ওজন ওভারঅল ওই একই এজের সমস্ত বাচ্চা কনসিডার করলে যে ওয়েটটা হয়, শুধুমাত্র শহরের বাচ্চা যদি কনসিডার করা হয় তাদের ওয়েটটা তার থেকে কম হয়। এইটার জন্য একটা স্যাম্পল কালেকশন করা হয়েছে যার সাইজ হলো N25 বয়েজ, একই এজ গ্রুপের। এই 25 জন বালকের ওয়েট মাপা হয়েছে এবং দেখা গেছে কি, যে এভারেজ ওয়েট হলো 80.94 পাউন্ডস। এবং এই পপুলেশনের জন্য, এই যে প্রথমে বলা হয়েছে মিন ওয়েট হচ্ছে 8 পাউন্ডস, এবং এই পপুলেশনের জন্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 11.6 পাউন্ডস। এটা কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ডেটার উপর ভিত্তি করে আমাদের এই যে যে কমপ্লেনটা এখানে দেওয়া হয়েছে, এইটা সম্বন্ধে আমরা কি ডিসিশন মেক করতে পারি, এইটাই হলো এই প্রবলেম। তো এখন খেয়াল করো যে আমাদের পপুলেশন ভেরিয়েন্সটা এখানে নোন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নোন। যেহেতু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন, জেড সুতরাং টেস্ট আমরা করতে হবে। নর্মালিটি টেস্ট করতে পারি, জেড টেস্ট করতে হবে। জেড টেস্টের যে ফর্মুলা সেটা আমরা একটু সাজাই। আমাদের প্রবলেম অনুযায়ী নাল হাইপোথিসিস মিউ ইজ ইকুয়াল টু কত, 85। অল্টারনেটিভ হাইপোথিসিস যেহেতু বলছে যে আন্ডার ওয়েট, সুতরাং আমরা মিউ ইজ ইকুয়াল টু লেস দ্যান 85 ওয়ান সাইডেড টেস্ট করব। যদি বলতো যে ডিফার করে, শুধু বলতো যদি ডিফার করে, যে শহরের বাচ্চাদের ওয়েট
একই এজের ওভারঅল ওয়েট যেটা তার থেকে ডিফার করে, সেটা ওই মূল গ্রুপের যে এভারেজ ওয়েট তার থেকে কম নাকি তার থেকে বেশি, কোনো ডাইরেকশন যদি স্পষ্ট করে বলা না থাকতো তাহলে আমরা টু সাইডেড টেস্ট করতাম। বাট এখানে কিন্তু লেফট ডাইরেকশনের কথা বলা আছে, অর্থাৎ আন্ডার ওয়েটের কথা বলা আছে, এই জন্য আমরা ওয়ান সাইডেড টেস্ট করছি। তাহলে আমরা ইন জেনারেলও জানি ওয়েটের ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল। ইভেন এখানে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আমাদের জানা আছে, সুতরাং আমরা নর্মালিটি টেস্ট করব। এই নর্মালিটি টেস্টের জন্য যে টেস্ট স্ট্যাটিস্টিক সেটা হলো এইটা, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। এই জেডটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন মিউ আর ভেরিয়েন্স 1। আমরা যে জেড টেবিলটা দেখতে পাই বিভিন্ন বইয়ের শেষের দিকে অথবা ওয়েবসাইটে, সেটা হলো এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল। ওটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল না, টেবিলটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের। সুতরাং আমরা টেস্ট করতে হলে এই নর্মালিটি টেস্ট করতে হলে এই স্ট্যাটিস্টিকটাই ইউজ করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হলো যে আন্ডার নাল হাইপোথিসিস মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো আর সিগমা বাই রুট এন। আমরা এখন ভ্যালু গুলো জাস্ট বসাই দেব। আমাদের এক্স বার তো বলাই আছে যে 25 জনের একটা স্যাম্পল নিয়ে আমরা, এই যে প্রবলেমে বলা আছে যে 25 জনের একটা স্যাম্পল নিয়ে যে মিন ওয়েট সেটা দেখা হয়েছে 80.94 পাউন্ডস, এবং এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11.6 বলা আছে, n ইজ ইকুয়াল টু 25 বলা আছে। সুতরাং আমার সকল ইনফরমেশন হাতে আছে। এখন এইখানে ভ্যালুগুলো বসাই দিলেই আমরা মানটা পেয়ে যাই আর কি, -1.75। ওয়ান সাইডেড টেস্টের ক্ষেত্রে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের টেবুলেটেড ভ্যালুর মানটা কত সেটা আমাকে বুঝতে হবে। কি বলছি, দ্য ক্রিটিক্যাল রিজন অ্যাপ্রোচে ডিসিশন মেক করতে গেলে টেবুলেটেড ভ্যালুর মানটা কত সেটা আমাকে বুঝতে হবে। ওয়ান সাইডেড টেস্টের ক্ষেত্রে যখন 5% লেভেল অফ সিগনিফিকেন্স হয় তখন জেড এর ভ্যালুটা কত, আমরা টেবিলটা একটু দেখে আসি। এইখানে আমরা খেয়াল করি, এইটা হলো, আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। আমি আর একটু বড় করি। এই যে 1.6 আমরা জানি এটা 0, 1, 2, 3, এটা হলো 4। আমাদের দরকার কত? 5% লেভেল অফ সিগনিফিকেন্স, বাট এখানে আছে কত? 0.0495। তার মানে 0.05 আছে এই দুটোর মাঝখানে, 0.05 আছে এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে। তাহলে এইটা হলো আমার কত পজিশন? 0, 1, 2, 3, 4। এটা হলো -1.64 আর এটা হলো -1.65। তাহলে আমার এই পজিশনটা হবে -1.645। দেখো এই যে -1.645, সেটা হলো এই পয়েন্টটা। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি কত? -1.75। এখন দেখো আমরা যে ক্যালকুলেটেড ভ্যালুটা পাইলাম যেটা, সেটা হচ্ছে -1.75। এটা কোন রিজিয়নে পড়েছে? ওয়ান সাইডেড টেস্টের ক্ষেত্রে কোন রিজিয়নে পড়েছে? একটু কথা বলো।
রিজেকশন রিজন স্যার। তাহলে আমাদের নাল হাইপোথিসিস কি হয়ে যাবে? Reject রিজেক্ট হবে, হয়ে স্যার। যাবে। আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। আমাদের নাল হাইপোথিসিস ছিল কি? মিউ ইজ ইকুয়াল টু 85। তার মানে এই যে এখানে যে ক্লেমটা করা হয়েছে যে আমাদের যে মিউনিসিপাল এরিয়া আছে, মিউনিসিপাল এরিয়ার আন্ডার ওয়েট, শিশুগুলো আন্ডার ওয়েট, তাহলে আমার নাল হাইপোথিসিসে কি ছিল? মিউ ইজ ইকুয়াল টু 85। এই যে এটা, এখন এটা থাকছে না, এটা কি রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আমাদের হাতে থাকছে কোনটা? এইটা। তার মানে এখানে যে ক্লেম করা হয়েছে এই ক্লেমটা সত্য। এখন এই একই ডিসিশন আমরা পি ভ্যালু অ্যাপ্রোচ সিগনিফিকেন্স, যে লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা নাল হাইপোথিসিসকে কারেক্টলি রিজেক্ট করতে পারি, এর থেকে কম লেভেল আর সম্ভব না। সাইজ অফ দা টেস্টের মান ওই ক্ষেত্রে সব থেকে কম। সব থেকে কম যে লেভেলের জন্য আমরা নাল হাইপোথিসিসকে কারেক্টলি রিজেক্ট করতে পারি সেটাকেই আমরা বলছি পি ভ্যালু। ঠিক আছে, এখন জি আসো স্যার। এখানে আমরা তো জেড এর যে মানটা এটা নির্ণয় করে ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে দেখলাম। তাহলে টেস্ট ডিসিশন মেক করার জন্য দুটো অ্যাপ্রোচ, একটা হলো ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ, এইটা কত? -1.7, এটা হলো -1.70, 1.71, 72, 73, 74, 75। এই ভ্যালুটা কত? -1.75 এর এই ভ্যালুটা কত? 0.04। 0.401। এখন দেখো আমার যে পি ভ্যালু, এই পি ভ্যালুর মানটা কত? এই যে probability of z less than -1.75, এইটার ভ্যালু কত? 0.0401। এটাই তো? জি স্যার।
এইটা যদি আমার পি ভ্যালুর মান হয়, এটা কি লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 এর থেকে ছোট নাকি বড়? ছোট। তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি। তার মানে আমরা ক্যালকুলেশন করে দেখলাম, এই যে পি ভ্যালু হচ্ছে 0.0401, এটা হলো -1.75, এইটার জন্য পি ভ্যালু। আর আমার যে -1.645, ওইটার জন্য লেভেল অফ সিগনিফিকেন্স অথবা পি ভ্যালু যেটা ছিল 0.05। আমরা যে ভ্যালুটা নির্ণয় করলাম ক্যালকুলেটেড টেস্ট স্ট্যাটিস্টিকের জন্য, সেটা হলো 0.0401। এই ভ্যালুটা 0.05 এর থেকে ছোট, সুতরাং আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেব। ওই যে পি ভ্যালুর যে ডেফিনেশন বললাম, যে লেভেল অফ সিগনিফিকেন্সে নাল হাইপোথিসিসকে কারেক্টলি রিজেক্ট করা যায়। এখন তুমি এর থেকে লেভেল অফ সিগনিফিকেন্স পাবা না, ছোট লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে এটা। পি ভ্যালু ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। আমরা এখন আমাদের বলে দেই। এখানে কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখলাম, এক্সাম্পলের সলিউশনটা স্টেপ বাই স্টেপ দেখলাম। এই একই প্রবলেম যদি তোমরা স্টেপ বাই স্টেপ লিখতে চাও, যেমনটি একটু বলি সরাসরি। এই যে আমাদের যে স্টেপ গুলো ছিল কয়টা? 5টা। এখানে স্টেপ 1 এ স্টেট নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, আমরা ওখানে যে সলিউশনটা করলাম প্রবলেমের, কেউ যদি মনে করে একেবারে ক্লিয়ারলি 5টা স্টেপে লিখবা, তাহলে সে স্টেপ 1 এ ওই নাল হাইপোথিসিসের যে স্টেটমেন্ট ওখানে লেখা হয়েছে সেটা এখানে বলে দিবা। স্টেপ 2 তে লেভেল অফ সিগনিফিকেন্স ছিল 0.05। আমরা কোন টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করছি, জেড এর যে টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করছি সেটা লিখে দেব। তারপরে আমরা কি করব, এই যে ডিসিশন রুলটা বলে দেব। তারপরে আমরা স্যাম্পল নিয়ে সেই স্যাম্পল থেকে টেস্ট স্ট্যাটিস্টিকের মান নির্ণয় করে এটার সাথে কম্পেয়ার করব, যে আমার যে ক্যালকুলেটেড ভ্যালু সেটা ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড় হলো নাকি ছোট হলো, তার সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন মেক করব। এখন তোমরা যদি চাও 5টা স্টেপে স্টেপ বাই স্টেপ লিখবা, তাহলে একেবারে ক্লিয়ার হয় প্রশ্নের অ্যান্সারটা। আর যদি স্টেপে না লিখে প্লেন লিখে দাও, তাতেও প্রবলেম নাই, আমাদের একটু দেখে নিতে হবে। যদি স্টেপ বাই স্টেপ লেখো তাহলে ভালো হবে। ঠিক আছে? জি স্যার। এখন আসো, আমাদের যখন পপুলেশন ভেরিয়েন্সটা আননোন, প্রবলেম হয়েছে। কি বলছে প্রবলেমে? এখানে ধরে নেওয়া হচ্ছে যে সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা কত? 120 mm Hg, এটা হলো ইউনিট। একটা হার্ট স্টাডি সেন্টার অনলুলু, এখানে কি বলছে, স্যাম্পল অফ 100 people had an average systolic blood pressure 130.1 mm Hg। আমরা নরমালি জানি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা সেটা হচ্ছে 120, ডায়াস্টোলিক যেটা সেটা হলো 80। বাট এখানে হার্ট স্টাডি সেন্টার একটা স্যাম্পল কালেকশন করেছে 100 জন মানুষের, তারা এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার মেপে দেখেছে যে এটা হলো 130.1।
এবং ওই ডেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 21.21। এখন প্রশ্নটা হলো, এই যে তারা 100 পপুলেশনকে সার্ভে করলো, করে যে এভারেজ ব্লাড প্রেশারটা পেলো, সেটা কি মেইন যে ব্লাড প্রেশার সেটা থেকে ডিফার করছে? এইটাই হলো প্রশ্ন। এখন এই প্রশ্নের মধ্যে দেখো, এটা কিন্তু বলে দেয়নি এটা বেশি নাকি কম, বলে দেয়নি। মানে মেইন যে পপুলেশন সেটা থেকে বেশি নাকি কম সেটা বলে দেয়নি, বাট এখানে বলেছে কি ডিফার করছে কিনা। এখন এখানে দুই ভাবে টেস্টটা কন্ডাক্ট করা যেতে পারে। যদি আমরা ইন জেনারেল চিন্তা করি, যেহেতু কোনো ডিরেকশনের কথা এখানে বলা নাই, সুতরাং আমরা টু সাইডেড টেস্ট করব। আর কেউ যদি মনে করে যে না, আমার স্যাম্পলটা যেহেতু 120-র বেশি এভারেজটা, আমি রাইট টেল টেস্ট করব, করতে পারে, কোনো সমস্যা নাই। যেভাবেই টেস্টটা করুক না কেন, টেস্টের ফলাফলে যেটা আসবে, যদি ওয়ান সাইডেড কেউ ইউজ করে, ওয়ান সাইডেড উপর ভিত্তি করে ডিসিশন মেক করবে, আর যদি কেউ টু সাইডেড করে, তাহলে টু সাইডেড এর উপর ভিত্তি করে ডিসিশন মেক করতে হবে। এখানে মোর অ্যাকুরেট হলো টু সাইডেড টেস্টটা করা, কারণ যেহেতু ডাইরেকশনের কথা বলে দেয়নি। এখন স্টেপ 1, আমার যে নাল হাইপোথিসিস সেটা কত, মিউ ইজ ইকুয়াল টু 120। অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ নট ইকুয়াল 120। এখানে লেভেল অফ সিগনিফিকেন্স এর কথা বলা নাই, এখানে লেভেল অফ সিগনিফিকেন্স এর কথা বলা নাই। সুতরাং ইন জেনারেল আমরা 5% ইউজ করি, এক্ষেত্রেও 5% ইউজ করব আমরা। টেস্ট স্ট্যাটিস্টিক হলো, যেহেতু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে, আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা নাই, আমরা এই জন্য টি টেস্ট করব। কেউ একজন বলতে পারো যে আমার স্যাম্পল সাইজ যেহেতু 100, ল অফ লার্জ নাম্বার অনুযায়ী তো আসলে এইটা যেহেতু এন 100 হয়ে গেছে, এন 30 বেশি হলেই তো টিটা নর্মালের দিকে মুভ করে, সেক্ষেত্রে আমি টি টেস্ট না করে জেড টেস্ট করতে চাই। যদি জেড টেস্ট কেউ করে তাও একই রেজাল্ট আসবে, যেহেতু এখানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই, জানা নাই। এই সিচুয়েশনে এখানে এই জন্য টি টেস্ট করেছে। কেউ যদি জেড টেস্ট করে তাতেও একই সিদ্ধান্ত আসবে, তাতেও এইটি ভুল হয়ে যাবে না। তাহলে আমাদের এখন নাল হাইপোথিসিস মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো বলতে কত, আন্ডার নাল হাইপোথিসিস সেটা হলো 120। আর অল্টারনেটিভ এখানে তিনটা হয়, বাট আমাদের প্রবলেম অনুযায়ী অল্টারনেটিভ হলো টু সাইডেড অল্টারনেটিভ আমরা নিচ্ছি। তো আসো এখন মানগুলো বসাই দিই। এক্স বার, মিউ, আর আমার যে ভ্যালু গুলো জানা ছিল এই প্রবলেম থেকে সবগুলো বসাই দেখলাম। 4.762, 4.762। তাহলে 4.762 আমাদের এটা যেহেতু টু সাইডেড টেস্ট, 5% লেভেল অফ সিগনিফিকেন্স আমরা কনসিডার করব, তাহলে লেফট টেল হলো 2.5%, রাইট টেলে 2.5%। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n-1, এন এখানে 100, সুতরাং ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 99। এই ভ্যালুটা যদি আর দিয়ে কেউ নির্ণয় করতে চাও, এই যে আমাদের আগের যেটা পি নর্ম -1.75, এটার ভ্যালু কত, ওই যে 0.0401, সেই ভ্যালুটা। আর এখন যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি টি এর ক্ষেত্রে, আমাদের কত কত ভ্যালু, 4.762, আর আমাদের এখানে হলো আলফার মান হলো 0.025, ডিগ্রিজ অফ ফ্রিডম 99। আমরা এই ইনফরমেশন গুলো ইউজ করব এখানে, যে 4.762, ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 99, আর আমাদের হচ্ছে লোয়ার টেল, তার মানে কি লোয়ার টেল ফলস, মানে হলো আমরা টু টেলের জন্য ভ্যালুটা নিচ্ছি 2। যেহেতু ওয়ান টেলের জন্য আসবে, তাকে আমরা সিমেট্রিক্যাল দেখে 2 দিয়ে গুণ দিচ্ছি। দেখো এখন দেখো ভ্যালুটা কত আসছে, এটা এই যে এই সংখ্যা ইনটু e⁻⁻6, তার মানে এটি জিরোর কাছাকাছি, 0.01 এর থেকে অনেক ছোট ভ্যালু। আমাদের যদি পি ভ্যালু অ্যাপ্রোচের কথা বলতাম,
তাহলে আমাদের এই পি ভ্যালুটা লেস দেন 0.01, যেটা লেস দেন আলফা, আলফা হচ্ছে 0.05। কারণ পি ভ্যালু অ্যাপ্রোচে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। কারণ নাল হাইপোথিসিস হলো আমাদের যে সিস্টোলিক ব্লাড প্রেশার 120, এই হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাচ্ছে। কারণ এখানে 100 জনের একটা স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং ওই স্যাম্পল অনুযায়ী এখানে দেখা গেছে কি সিস্টোলিক ব্লাড প্রেশারের এভারেজ 130.1। সুতরাং আমাদের নাল হাইপোথিসিস যেটা ওভারঅল সিস্টোলিক ব্লাড প্রেশার 120, সেটা কারেক্টলি রিজেক্ট হয়ে গেল। আমরা পি ভ্যালু অ্যাপ্রোচে দেখলাম। কারণ এই সিদ্ধান্ত যদি আমরা ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ নিয়ে নিতাম, একই আসতো। এই যে টি হলো 4.762, আমাদের টি 0.025, আর ডিগ্রিজ অফ ফ্রিডম যদি 99 বলি, এইটার টেবুলেটেড ভ্যালু হলো 1.98 রাইট টেলের জন্য। আর লেফট টেলের যদি কনসিডার করি আমরা, তাহলে -1.98। এখানে টি এর ভ্যালুটা দেখো, ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর থেকে অনেক বড়। ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুটার থেকে অনেক বড়, আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেল। এখন তোমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রবলেম গুলো যদি পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে সিদ্ধান্ত মেক করব, ডিসিশন নেব, নাকি পি ভ্যালু অ্যাপ্রোচে ডিসিশন নিতে হবে। যদি প্রবলেমে বলে দেওয়া না থাকে যে কোন কোন অ্যাপ্রোচে ডিসিশন মেক করতে হবে, তাহলে যে কোনো একটা ইউজ করলেই হয়। যদি প্রবলেমে বলে দেওয়া থাকে ডিসিশন মেকিং এর জন্য পি ভ্যালু অ্যাপ্রোচ ইউজ করো, তাহলে পি ভ্যালুর মানটা নির্ণয় করে সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। আর যদি মনে এইরকম থাকে যে ক্রিটিক্যাল ভ্যালু এবং পি ভ্যালু দুটো নির্ণয় করো এবং দুটোর উপর ভিত্তি করে ডিসিশন নাও, এবং এখানে তুমি কোনো বৈপরীত্য লক্ষ্য করছো কিনা, ডিসিশনের ক্ষেত্রে কোনো বৈপরীত্য লক্ষ্য করছো কিনা, একই ডিসিশন হচ্ছে নাকি আলাদা ডিসিশন হচ্ছে, রেজাল্ট গুলো তুমি কম্পেয়ার করো। তাহলে তোমাকে পুরোটা নির্ণয় করে ব্যাখ্যা করে তারপরে এই অ্যান্সারটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা দুটো প্রবলেম খুব ভালো মতো বুঝলাম। আমরা কনফিডেন্স ইন্টারভালে এখন যাচ্ছি না। দেখো আমরা দুটো টেস্ট শিখলাম, যখন পপুলেশন ভেরিয়েন্সটা নোন ছিল আর যখন পপুলেশন ভেরিয়েন্সটা আননোন। পরীক্ষায় যদি আসে যে সিঙ্গেল মিন টেস্ট করো যখন পপুলেশন ভেরিয়েন্সটা আননোন, স্টেপ গুলো লেখো, কি কি স্টেপ, কোনো নিউমেরিক্যাল প্রবলেম দিলাম না, তাহলে 5টা স্টেপে কি কি হবে শুধু সেই অনুযায়ী আনসারটা লিখলেই হবে। যে এই হলো আমার নাল হাইপোথিসিস হলো এইটা, আমার সাইজ অফ দা টেস্ট এইটা, টেস্ট স্ট্যাটিস্টিক হবে এইটা, এরপরে স্যাম্পল থেকে এটা টেস্ট স্ট্যাটিস্টিকের মান ক্যালকুলেট করতে হবে, করে দেখতে হবে টেবুলেটেড ভ্যালু থেকে বড় নাকি ছোট, সেই অনুযায়ী ডিসিশন মেক করতে হবে। জাস্ট আমরা থিওরিটা লিখে দেবো। আর যদি প্রবলেম আসে তখন প্রবলেমটা আমরা সলভ, প্রবলেম যেভাবে দেওয়া থাকবে সেই অনুযায়ী সলভ করব। তাহলে এখন পরীক্ষায় কিন্তু থিওরিও আসতে পারে, আবার এক্সাম্পলও আসতে পারে, দুটোও আসতে পারে। তাহলে থিওরিটা কিন্তু তোমাদের লিখে নিতে হবে যে থিওরিটা কিভাবে লেখা যায়। এখানে পেয়ার টি টেস্টের ক্ষেত্রে, ডিপেন্ডেন্ট পপুলেশনের ক্ষেত্রে এইটা একটা থিওরি এখানে দেওয়া আছে, এই অনুযায়ী তোমরা লিখে নিবা। এখানে দুটো পপুলেশন, এখন দুটো পপুলেশন, এখানে যেটা বলা হচ্ছে যে সাপোজ কোন একজন রিসার্চার আইকিউ, যে টুইন বেবি জন্মগ্রহণ করে, এই দুটো বেবির আইকিউ সেম কিনা নাকি আলাদা, এইটার বিষয়ে ইন্টারেস্টেড। অর্থাৎ যারা টুইন হিসাবে জন্মগ্রহণ করে, প্রথম যে বেবিটা জন্মগ্রহণ করে তার আইকিউ সেকেন্ড বেবির আইকিউ এর থেকে ডিফার করে কিনা, এটাই তার প্রশ্ন। তো এটার জন্য যদি এন পেয়ার অফ টুইনস সে আইডেন্টিফাই করে এবং মেজার করে এক্সটা কি আইকিউ অফ ফার্স্ট বর্ন টুইন, আর ওয়াই হচ্ছে আইকিউ ফর সেকেন্ড বর্ন টুইন। তার টেস্ট হলো যে ফার্স্ট যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে টুইনের মধ্যে, তাদের এভারেজ আইকিউ সেকেন্ড টুইন বেবি যারা, তাদের এভারেজ আইকিউ এর থেকে আলাদা নাকি সেম। এইটা এই টেস্ট যে কথা মিউ এক্স ইজ ইকুয়াল টু মিউ ওয়াই, মিউ এক্স মাইনাস মিউ ওয়াই ইজ ইকুয়াল টু 0, একই কথা।
এখন খেয়াল করো যে ফার্স্ট বন্ড টুইন্স আর সেকেন্ড বন্ড টুইন্স এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। এখন টেস্ট অফ হাইপোথিসিসের মূল বক্তব্য কি, যে আমার অবজারভেশন গুলো আইআইডি হতে হবে। তো এখন যেহেতু ডিপেন্ডেন্ট পপুলেশন, এই ক্ষেত্রে আমরা কি করব, আইআইডি করতে গেলে আমাদের এই যে দুটো পপুলেশন আমরা পাচ্ছি এক্স আই ওয়াই আই, আয়ের টুইনের প্রথম জনের আইকিউ আর আয়ের টুইনের সেকেন্ড জনের আইকিউ, এই এন পেয়ার অফ যে ডেটা, এটা যদি আমরা ডিফারেন্স নেই, প্রত্যেকটা পেয়ারের দুইজনের মধ্যে আই এর যদি ডিফারেন্সটা নেই, তাহলে আমরা সেটাকে লিখতে পারি ডিআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস ওয়াই আই। তখন আমাদের যে ডিআই সিরিজ হলো, এই ডিআই সিরিজের যে মিন সেটাকে আমরা বলছি মিউ ডি। আমরা যদি মিউ ডি ইজ ইকুয়াল টু 0 টেস্ট করি, এটা টেস্ট করা যে কথা, মিউ এক্স মাইনাস মিউ আই ইজ ইকুয়াল টু 0, এটা টেস্ট করাও একই কথা। তাহলে মিউ ডি আমরা সিরিজ পাচ্ছি একটা, যেহেতু দুটো একই পেয়ারের টুইন বেবির আইকিউ এর ডিফারেন্স, তখন আমরা একটা ভ্যালু পাচ্ছি, আর ভ্যালুগুলো তখন কি হয়ে যাচ্ছে আইআইডি। এই ক্ষেত্রে আমরা খুব সহজেই টেস্ট প্রসিডিউরটা কন্ডাক্ট করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা টি স্ট্যাটিস্টিক ইউজ করে এই ডিসিশন মেক করতে পারি। টি স্ট্যাটিস্টিক আগে যেটা করেছিলাম এক্স বার, এখন আমার ভেরিয়েবল যেহেতু ডি, এই জন্য আমরা বলছি ডি বার। আর মিউ জিরো আন্ডার নাল হাইপোথিসিস, মিউ এর যে মান সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল থেকে আমরা পেয়ে যাব, আর রুট এন, এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন একটা প্রবলেম দেখো কি বলছে, এখানে বলছে কি, একটা প্রবলেম দিয়েছে যে 10 জন মানুষের ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে, 10 জন মানুষের ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছে। এই স্যাম্পলটাকে দুটো ভাগে ভাগ করে দুটো ল্যাবে পাঠানো হয়েছে, অর্থাৎ 10 জন মানুষের ব্লাডের স্যাম্পল দুটো ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু একজন মানুষের ব্লাড স্যাম্পল দুটো ল্যাবে পাঠানো হয়েছে, তাহলে দুটো ল্যাবের রেজাল্ট একই হওয়ার কথা। তাহলে দুটো ল্যাবের রেজাল্ট ডিপেন্ডেন্ট, কারণ একই পপুলেশনের ব্লাড সেটা। এই ক্ষেত্রে আমাদের যদি টেস্টটা কন্ডাক্ট করতে হয়, আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনের জন্য করতে হবে, যেহেতু দুটো ল্যাবের রেজাল্ট ডিপেন্ডেন্ট। এই জন্য এই ক্ষেত্রে আমরা কি করব, ডিফারেন্সটা কনসিডার করব, দুটো ল্যাবের রেজাল্ট যেটা দিচ্ছে সেইটার ডিফারেন্স, এবং ডিফারেন্সের যে সিরিজটা হবে সেটা হলো আইআইডি। ওইটার উপরে আমাদের যে টেস্ট প্রসিডিউরটা আছে সেটা আমরা কন্ডাক্ট করবো। এখন আসো আমরা দেখি, 10 জন মানুষের ব্লাড স্যাম্পল দুটো ল্যাবে পাঠানো হয়েছিল, দুটো ল্যাবের ডেটাগুলো এখানে দেওয়া আছে, সবগুলো দেওয়া নাই, যেহেতু রেজাল্ট দিয়ে দিয়েছে এই জন্য আর ডেটা আমাদের সবগুলো জানার দরকার নাই। কি বলছে, প্রথম ল্যাবের যে মিন সেটা হলো 260.6, সেকেন্ড ল্যাবের মিন হলো 275, ডি বার মানে ডিফারেন্সের যে মিন সেটা হলো -14.4, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 6.77। এখন প্রশ্ন হলো, এই দুটো ল্যাবের যে রেজাল্ট, এই দুটো ল্যাবের রেজাল্টে সিগনিফিকেন্টলি কোনো ডিফারেন্স আছে কিনা, এই এই টেস্টটা করতে হবে এট আলফা ইজ ইকুয়াল টু 0.01 লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য। আমাদের যে ডেটাটা, এই ডেটাটা হলো মিন কোলেস্টেরল লেভেলস রিপোর্টেড বাই ল্যাব 1 এন্ড ল্যাব 2। এখন আসো আমরা দেখি কিভাবে কন্টাক্ট করা যায়। আমাদের নাল হাইপোথিসিস কি, যেহেতু একই মানুষের ব্লাড স্যাম্পল দুটো ল্যাবে পাঠানো হয়েছে, সুতরাং দুটো ল্যাবের রেজাল্ট একই হওয়া উচিত, সিগনিফিকেন্টলি ডিফার না করারই কথা। এই জন্য বলছি কি, তাদের যে মিনের ডিফারেন্স সেটা 0। অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের যেহেতু কোনো ডাইরেকশন বলা নাই, এজন্য আমরা টু সাইডেড ইউজ করছি। আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক সেটা ডি বার, যেটা -14.4, মিউ জিরো বলতে এখানে
আন্ডার নাল হাইপোথিসিস 0 আর 6.73। আলফা 0.01 অর্থাৎ 1% লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা টি এর যে টেবুলেটেড ভ্যালু সেটা ক্যালকুলেট করলাম। এটা আমার n মাইনাস টি ডিস্ট্রিবিউশন ফলো করা উইথ n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে n হলো 10, সুতরাং আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 9। আর এটা বলা হচ্ছে কত 1% লেভেল, তার মানে 1% লেভেল অফ সিগনিফিকেন্স যদি হয় তো রাইট টেলের জন্য এটা হলো 0.5% আর লেফট টেলের জন্য 0.5%। যেহেতু দুই টেলের কথা বলা হয়েছে আমরা যে কোনো একটা টেল থেকে ডিসিশন নিতে পারি। যেহেতু টি হলো নেগেটিভ সুতরাং আমরা এইখান থেকে ডিসিশনটা মেক করব। দেখো এই যে ভ্যালুটা নির্ণয় করা হয়েছে সেটা হলো আমাদের টেবুলেটেড ভ্যালুর থেকে কি ছোট, আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর থেকে ছোট। তাহলে আমাদের যে নাল হাইপোথিসিস সেটা আমরা এই রেজাল্টের উপর ভিত্তি করে রিজেক্ট করতে পারি। নাল হাইপোথিসিস কি ছিল? যে আমাদের দুটো ল্যাবের যে রেজাল্টের মধ্যে সিগনিফিকেন্টলি কোনো ডিফারেন্স নাই, এটা রিজেক্ট হয়ে গেল। তার মানে কি একই মানুষের ব্লাডের স্যাম্পল দুই ল্যাবে পাঠানো হয়েছে, তারা যে রেজাল্টটা দিয়েছে সেটা দুটো ল্যাবের রেজাল্ট সিগনিফিকেন্টলি ডিফার করছে, যেটা বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র। একেবারে বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র। তোমরা বরিশালে আছো, 10 জন মানুষের যদি তোমরা এটা টেস্ট করতে চাও, 10 জন মানুষের ব্লাড নিবা, নিয়ে দুটো ভাগে ভাগ করবা, মানে এক একজন মানুষের ব্লাড স্যাম্পলের জন্য দুটো করে স্যাম্পল টিউব তৈরি করবা, ওই ব্লাড দুটো ল্যাবে পাঠাবা, বরিশালের যে কোনো দুটো ল্যাবে পাঠাবা, দেখবা যে রেজাল্ট অনেক ডিফার করবে, অনেক ডিফার করবে। কারণ বাংলাদেশে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যারা টেস্টই করে না ঠিকঠাক মতো, একটা ভ্যালু লিখে দেয়। যদি দুটো ল্যাবই ঠিকঠাক মতো আইন মেনে টেস্ট করতো তাহলে সিগনিফিকেন্টলি ডিফার করার কথা ছিল না, বাট আমাদের দেশে করে। কারণ একই রকম টেকনোলজি নাই, একই ধরনের মেশিন নাই, একই ধরনের এক্সপার্ট নাই, অনেক বেরিয়ার আছে। এই জন্য আমাদের দেশে এটি খুবই সত্য। আমরা ক্রিটিক্যাল ভ্যালুর উপরে ভিত্তি করে ডিসিশনটা নিলাম। আমরা এখন যদি পি ভ্যালু অ্যাপ্রোচে যেতে চাই সেক্ষেত্রে আমাদের যে টি -6.73 এইখান থেকে আমাদের পি ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারি। এই পি ভ্যালুটা নির্ণয়টা আমি আরে করেছি, এই যে এখানে 3.42। কোনটা? এই যে এই যে এখানে দেখো কত 6.73, 9 ডিগ্রিজ অফ ফ্রিডম, 210 এর জন্য কত ভ্যালুটা? এই 0.01 এর থেকে অনেক ছোট, 0.01 এর থেকে অনেক ছোট। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখানে যে পি ভ্যালুর মানটা আসবে সেটা হলো 1% এর থেকে ছোট। সুতরাং পি ভ্যালু অ্যাপ্রোচে গেলেও এটি নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে। আমরা যে কাজগুলো এতক্ষণ শিখলাম এই কাজগুলো যদি তোমরা চাও অনেকগুলো সফটওয়্যার দিয়ে করতে পারো। তোমরা এক্সেলে করতে পারো, তোমরা আর দিয়ে করতে পারো, তোমরা টেবিল ইউজ করতে পারো, রিলেটেড টেস্ট স্ট্যাটিস্টিকের টেবিল ইউজ করতে পারো, ইভেন মিনি ট্যাব ইউজ করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব শেখার সময় তোমরা মিনি ট্যাব থেকে শেখো, এক্সেল থেকে শেখো, আর থেকে শেখো, টেবিল থেকে শেখো, সব জায়গা থেকে শেখো। বাট পরীক্ষার জন্য রিলেটেড টেস্ট স্ট্যাটিস্টিকের যে টেবিল তার প্রিন্টেড কপি অথবা ফটোকপি তোমাদের সাথে রাখবা, যেন পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়। এবং পরীক্ষার হলে এই টেবিলগুলো তোমাদের শিক্ষকরা অ্যালাউ করবে, টেবিল রাখতে কোনো সমস্যা নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা আজকে 3টা সিচুয়েশন দেখলাম যে আমাদের যদি আনরিয়ালিস্টিক সিচুয়েশন যেখানে পপুলেশন ভেরিয়েন্সটা নোন, রিয়ালিস্টিক সিচুয়েশন দেখলাম পপুলেশন ভেরিয়েন্সটা আননোন, এবং দুটো ডিপেন্ডেন্ট পপুলেশনের যে টেস্ট সেটা আমরা দেখলাম, মিন ডিফারেন্স নিয়ে যে টেস্টটা করা হয় সেটা আমরা দেখলাম। আমরা কি আরো কিছুটা কন্টিনিউ করবো আজকে নাকি এ পর্যন্ত রাখবো?
স্যার আজকে থাক স্যার, অন্যদিন স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার এরপর থেকে শুরু করব। বুঝতে জি স্যার। অসুবিধা হয়েছে নাকি? কোনো সমস্যা থাকলে একটু বলতে পারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে। না স্যার, মোটামুটি স্যার বাসায় দেখতেছি একটু ঠিক হয়ে যাবে স্যার। আশা করছি কোনো সমস্যা হবে না, বাসায় একটু দেখো। আর একই সাথে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা যে এই যে টেস্ট স্ট্যাটিস্টিক আমরা কোনটা কোন সিচুয়েশনে ইউজ করব, এইটা একটু মাথার মধ্যে নিতে হবে। যেমন ধরো আমাদের যদি পপুলেশন ভেরিয়েন্সটা নোন থাকে, তা আমাদের আর কোনো চিন্তা করার দরকার নাই, আমরা সরাসরি জেড টেস্ট করব। পপুলেশন ভেরিয়েন্স যদি আননোন থাকে, তখন প্রশ্ন হলো আমার স্যাম্পল সাইজ এন, এটা কি 30-র বেশি? যদি 30-র বেশি হয় তখন আমরা জেড টেস্ট করব। যদি পপুলেশন ভেরিয়েন্স আমাদের আননোন থাকে, স্যাম্পল সাইজ 30-এর কম হয়, তখন আমরা টি টেস্ট ইউজ করব। কথা বুঝে আসছে? এখন ধরো যদি ভেরিয়েন্সের টেস্ট হয়, তো ভেরিয়েন্সের টেস্ট করতে গেলে ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। সুতরাং আমাদের ভেরিয়েন্সটা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সমান কিনা এটা টেস্ট করতে গেলে আমরা কাই স্কয়ার টেস্ট করব, যেহেতু ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশন হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। এখন দুটো ভেরিয়েন্স ইকুয়াল কিনা, দুটো আলাদা আলাদা পপুলেশন, এই দুটো আলাদা পপুলেশনের ভেরিয়েন্স সমান কিনা। তাহলে এখানে দেখো ভেরিয়েন্সের রেশিও কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তোমরা দেখেছো, এফ ডিস্ট্রিবিউশন ফলো করে। সুতরাং দুটো ভেরিয়েন্স যদি আমরা কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা এফ স্ট্যাটিস্টিক ইউজ করব। আবার রিগ্রেশন কোফিসিয়েন্ট, অর্থাৎ রিগ্রেশন অ্যানালাইসিসে তোমরা দেখেছো যখন ওভারঅল মিন টেস্ট করেছো, হ্যাঁ ওভারঅল মিন টেস্ট করেছো, যেমন β1 = β2 = আপ টু βk, এই টেস্টের জন্য তোমরা কি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর কি টেস্ট করেছো? এফ টেস্ট করেছো। আবার ইন্ডিভিজুয়াল মিন টেস্টের ক্ষেত্রে যদি ভেরিয়েন্সটা নোন থেকেছে জেড টেস্ট করেছো, আর ভেরিয়েন্সটা যদি আননোন থেকেছে টি টেস্ট করেছো। আবার দেখো কাই স্কয়ার টেস্ট শুধু যে ভেরিয়েন্স একটা স্পেসিফিক ভ্যালু সমান কিনা এটা টেস্ট করার জন্য যে শুধু কাই স্কয়ার হয় এমন নয়, কাই স্কয়ার টেস্ট কিন্তু গুডনেস অফ ফিট টেস্ট করার জন্য কাই স্কয়ার টেস্ট করা হয়ে থাকে। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমাদের চট করে বুঝতে হবে, প্রবলেম আসলে যেন খুব দ্রুত ডিসিশন মেক করতে পারো আমার কোন টেস্ট স্ট্যাটিস্টিকটা এখানে ইউজ করতে হবে এবং প্রবলেমটা সলভ করতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে তোমরা একটু সার্চ করো, দেখো যদি প্রবলেম হয় আমাকে আগামী ক্লাসে বললে আমি আজকে যে কথাগুলো বললাম এখন আমি প্রয়োজনে আবার রিপিট করবো আগামী ক্লাসে। ঠিক আছে স্যার। তো আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, নেক্সট ক্লাস তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত